কাশীপুরের করুণাময় মন্দিরে সকাল থেকে একেবারে হুলুস্থুলু কাণ্ড। মন্দিরের সামনে রাখা প্রণামী বক্সে প্রণামী ঢুকছে না। সকাল 6টার সময় মন্দির খুলে যায়, দেবীর আরতি শুরু হয়। একজন দুজন করে পুণ্যার্থী আসতে থাকে এবং টুকটাক প্রণামী পড়তে থাকে বাক্সে। কিন্তু কি যে হলো, আজ টাকা পয়সা কিছুই ঢুকছে না। খানিক চেঁচামেচির পর মন্দিরের একজন দুজন পুরোহিত এগিয়ে এসে বাক্সটা খুললেন, আর খুলতেই এক বীভৎস কাণ্ড। একটি মেয়ের মৃতদেহ ঢোকানো আছে সেই প্রণামীর বাক্সে। কুণ্ডলি পাকিয়ে প্রায় তুবড়ে ঢোকানো হয়েছে শরীরটাকে। মেয়েটাকেও সবাই চেনে, মন্দিরের সামনে যেসব ভিখিরি বসে থাকে তাদের একজন। মেয়েটা বোবা, কানে শুনতেও পেত না। মেয়েটার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে আগের দিন রাতে কেউ অত্যাচার করেছে মেয়েটার ওপরে। সে যাই হোক, বোবা, কালা, ভিখিরি যেই হোক না কেন, মানুষ তো বটে। খোলা আকাশের নিচে থাকলে এমন তো হওয়ার কথা ছিল না। কিন্তু প্রশ্ন হলো, মন্দিরের প্রণামী বক্সের চাবি তো থাকে মন্দিরের প্রধান পুরোহিত হরিনাথ ভট্টাচার্যের কাছে। সেই চাবি নিয়ে প্রণামী বাক্স খুলে মৃতদেহ ঢোকালো কে? তদন্ত চলল, পুরোহিত মশাই গ্রেপ্তার হলেন, কিন্তু কোর্টে কেস টিকল না। একমাত্র ওই চাবির ব্যাপারটা ছাড়া তো আর কোনো প্রমাণ নেই। তাছাড়া পণ্ডিত হরিনাথ ভট্টাচার্য মহাজ্ঞানী মানুষ। সারা কলকাতা, এমনকি সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে তার শিষ্য। দেশের বাইরে থেকেও 2-4 জন আসে। তিনি এমন কাজ করবেন এ কথা কেউ বিশ্বাস করতে পারে না। এখন এত বড় মন্দিরের ব্যাপার, কে জানে, হয়তো কেউ চাবিটা চুরি করেছিল এক রাত্রির জন্য। সে যাই হোক, উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যায় পুরোহিত হরিনাথ ভট্টাচার্য। নমস্কার সকলকে, কিংবদন্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজ আপনারা কিংবদন্তি ইউটিউব চ্যানেলে শুনতে চলেছেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে চক্র রহস্য। গল্প পাঠে সৌরভ রায়, অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, শুভদীপ, দীপ্তিমান নন্দী, শান, বর্ণালী, মৌমিতা সাহা, অনির্বাণ এবং কৌশিক। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত। পরিচালনা টিম কিংবদন্তি। পোস্টার ডিজাইন শুভঙ্কর এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি সৌরভ। 20 বছর পর বড়দাপুকুর থানার ওসির আজকে জন্মদিন। তা ওসি নিয়োগী সাহেবের বয়স হয়েছে, তা প্রায় 40-এর ঘরে পা দিয়েছেন। তাও বছর 5 হয়ে গেল। তা এই অবস্থায় ঠিক জন্মদিন পালন টালন তো আর হয় না তেমন। ওই রাতে বউকে নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে পাড়ার ভজহরি রেস্টুরেন্টে খেতে যাবেন, ঠিক আছে, ব্যাস ওই পর্যন্তই। সে জায়গায় একেবারে বিনা মেঘে বজ্রপাত। মানে ঠিক বজ্রপাত নয়, কিন্তু ঠিক কি যে বলে বর্ণনা দেবেন নিয়োগী সাহেব সেটাই বুঝতে পারলেন না। সকালবেলায় সবে অফিসে এসে বসে জলের গ্লাসটা হাতে নিয়েছেন, এমন সময় একটি বাচ্চা ছেলে এসে হাজির, হাতে একটা বিশাল পার্সেল। তাতে লেখা আছে জন্মদিনে নিয়োগী সাহেবের জন্য। আগে পিছে আর কোথাও কিচ্ছু নেই। কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, কিচ্ছু লেখা নেই। এই পুঁচকে, কে দিয়েছে রে পার্সেলটা? ওই একটা কাকু। কোন কাকু? লম্বা দাড়ি, টাক মাথা, আর যে কি ছিল সেটা মনে করতে পারল না ছেলেটা। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ সেই কাকু নাকি তার হাতে পার্সেল আর এক হাতে একটা বিশাল চকলেট ধরিয়ে দিয়েছে। থানায় গিয়ে সোজা নিয়োগী সাহেবের হাতে পার্সেলটা দিয়ে বলতে হবে, হ্যাপি বার্থডে স্যার। চকলেটের লোভে ছেলেটা থানার গেটে দাঁড়ানো কনস্টেবলদের সাথে রীতিমতো ধস্তাধস্তি করে নিয়োগী সাহেবের চেম্বারে এসে হাজির হয়ে গিয়েছিল। এরকম অভাবিতভাবে উপহার পেয়ে প্রথমে কান এঁটো করা একটা হাসি হাসলেও নিয়োগীবাবু ভাবলেন, কে জানে এতে আবার বোম টোম নেই তো। তবে তারপর অবশ্য মনে হলো বড়দাপুকুর থানা এমন কিছু বড় থানা নয়, আর নিয়োগীবাবু তো তার চেয়েও নগণ্য মানুষ। তাকে কেউ মারতে বোম পাঠাবে, এ বড়ই হাস্যকর ব্যাপার।
তবু পুলিশের ব্যাপার। প্যাকেটটা খোলার আগে বাচ্চা ছেলেটাকে জেরায় জেরায় জেরবার করে তুললেন নিয়োগী সাহেব। তবে তেমন কোনো সন্তোষজনক উত্তর পেলেন না। তাই শেষ পর্যন্ত কপালে হাত ঠেকিয়ে জয় মা মঙ্গলচণ্ডী বলে খুলে ফেললেন পার্সেলটা। বোম থাকলেও বোধহয় খুশি হতে নিয়োগী সাহেব, কিন্তু এতে আছে একটা চাকা, মনে হয় ভ্যান রিক্সার চাকা, আর তারও আবার একটি ডাঁটি ভাঙা। এ কিরকম অসভ্য রসিকতা! সেই ছেলেটার খোঁজ করতে গিয়ে দেখলেন বেগতিক দেখে সে কখন পালিয়ে গিয়েছে। নিয়োগী সাহেব চিৎকার করে উঠলেন, এটা থানা নাকি মাছের বাজার? যে যখন খুশি আসছে আবার যখন খুশি যাচ্ছে। থানার বাইরে সিসিটিভি চেক করতো। কোন লম্বা দাড়ি টাকমাথা কাকু এই কাণ্ডটা করেছে একবার জানতে হবে। সিসিটিভি চেক করা হলো। লম্বা দাড়ি টাক মাথা একটা লোক ছেলেটাকে একটা বড় বাক্স দিয়েছে, সেটাও দেখা গেল। কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই। বড় রাস্তার দিকে চলে গেল এইটুকু খালি বোঝা গেছে। এর বেশি চেক করতে গেলে এখন সারা শহরে সিসিটিভি দেখতে হয়। এখনই এতটা হইচই করার দরকার আছে কিনা বুঝতে না পেরে নিয়োগী মশাই হাল ছেড়ে দিয়ে বললেন, ধুস, বাদ দাও তো যত সব, দিনটাই মাটি করে দিল। রাত হয়েছে। সকালের সেই বিচ্ছিরি ঘটনাটা ছাড়া আর মোটামুটি দিনটা ভালোই কেটেছে নিয়োগী সাহেবের। সকাল থেকে একের পর এক জন্মদিনের শুভেচ্ছা বার্তায় মনটা একেবারে হালকা ফুরফুরে হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ এই তো ফিরছি। কি এ বাবা, আবার কেক টেক কেন? এ বাবা দুস, বুড়ো বয়সে যত সব। গাড়িতে বসেই ফোন এলো নিয়োগী সাহেবের স্ত্রীর। কথা বলতে বলতে আশপাশটা ঠিক খেয়াল করতে পারলেন না নিয়োগী সাহেব। হঠাৎ একটা হ্যাঁচকা ব্রেক কষায় চমকে উঠলেন নিয়োগী সাহেব। আরে কি হলো? স্যার, ইঞ্জিনটা একটু ঝামেলা করছে, নেমে দেখতে হবে। হঠাৎ করে দরজা বন্ধ হওয়ার আওয়াজ হলো। ফোনের ওপার থেকে স্ত্রীর কণ্ঠস্বর ভেসে এলো, কি জানি কি হলো। ইঞ্জিনটা বোধহয় ঝামেলা করছে, ড্রাইভারটা দেখছে। নিয়োগীবাবু একবার জানলার কাঁচটা নামিয়ে দেখার চেষ্টা করলেন। কিরকম যেন অন্যরকম লাগছে। এটা অন্য একটা রাস্তা, একেবারে নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। ফোনের ওপার থেকে ভেসে আসছে একটা উদ্বিগ্ন নারীর কণ্ঠস্বর। বুঝতে পারছি না, দাঁড়াও দেখছি। নিয়োগী সাহেব এবার দরজা খুলে বের হলেন, আর সঙ্গে সঙ্গে একটা প্রবল ধাক্কা। নিয়োগী সাহেব সেই ধাক্কায় সিটের ওপর প্রায় শুয়ে পড়লেন। আর ঠিক তখনই কি একটা ধারালো বস্তু দিয়ে তার মুখের ওপর কেউ যেন এলো পাথারি আঘাত করতে লাগলো। নিয়োগী সাহেব বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। একের পর এক এলো পাথারি আক্রমণ আসতে লাগলো। আস্তে আস্তে নিয়োগী সাহেবের শরীরটা কেমন যেন এলিয়ে পড়ল। হাত থেকে মোবাইলটা সিটের নিচে গড়িয়ে পড়েছে। সেখান থেকে তখনও একটি নারী কণ্ঠস্বর ভেসে আসছে, হ্যালো হ্যালো, কি হলো? আর কোনো উত্তর নেই। এক নাগারে মোবাইলে সেই নারী কণ্ঠ কথা বলে যেতে লাগলো, কিন্তু এদিকে আর কোনো উত্তর পাওয়া গেল না। একবার মোবাইল ফোনটা বাজছে, আর একবার ল্যান্ড ফোনটা এক নাগারে ক্রমাগত বেজেই চলেছে। কিন্তু এখন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেই ফোন করুক না কেন, এখন ঘোষ বাড়িতে ফোন ধরা হয় না। ভজহরি ঘোষ এবং তার স্ত্রী নমিতা ঘোষ এখন মেডিটেশন করেন। অনলাইনে স্বামী গৌরানন্দ বাবা মেডিটেশনের পদ্ধতি এক নাগারে বলে চলেছেন, আর তার সাথে সুরে সুর মিলিয়ে ঘোষ দম্পতি সেটা ফলো করার চেষ্টা করছেন। মাঝে মাঝেই অবশ্য সুরের বিচ্যুতি হচ্ছে এদিক ওদিক। এক সময় চরম বিরক্তিতে ভজহরি ঘোষ চিৎকার করে উঠলেন, থার্ড ক্লাস লোক এইগুলো, কোনো ম্যানার্স জানে না। এখন একটা সময় হলো নাকি ফোন করা? ল্যাপটপের ভলিউম কমিয়ে ফোনটা ধরেই এক নাগারে বলে চললেন, কি হয়েছেটা কি? থার্ড ক্লাস লোক সব,
কোনো ম্যানার্স জানে না। এটা একটা সময় হলো ফোন করা? তারপর ফোনের অপর প্রান্ত থেকে কি যেন একটা কথা শুনে আরো তারস্বরে চিৎকার করে বলে উঠলেন, কি খুন? বড়দাপুকুর থানার ওসি? উফ, খুনি আর সময় পায় না, এই ভোরবেলায় খুন করেছে। কি, রাত 9টার সময়? তা সেটা তো ভালো সময় ছিল, ডিনারের পরে ঘুরে আসতাম। এখন বলছো কেন? যেতে পারবো না, যাও। আরো আধ ঘন্টা লাগবে অনলাইন মেডিটেশন ক্লাস শেষ হতে, তারপরে বের হব। ফোনের ওই প্রান্ত থেকে আরো কিছু কথা ভেসে আসছিল। ভজহরি বাবু সেই সব পাত্তা না দিয়ে বললেন, থার্ড ক্লাস লোক সব, কোনো ম্যানার্স জানে না। এই ভোরবেলা এইসব খুন খারাপি রক্তারক্তির কথা কি না বললে চলছে না? গেট লস্ট। মোবাইলটা ছুঁড়ে ফেলে দিলেন, আর সেটা চরকির মতো 3বার পাক খেয়ে সোফার নিচে অন্তর্ধান করল। নমিতা দেবী সেদিকে তাকিয়ে একবার আলতো স্বরে বললেন, তুমি কিন্তু রেগে যাচ্ছ, ডিপ ব্রিথ নাও। রেগে যাব না? থার্ড ক্লাস লোক এগুলো, কোনো ম্যানার্স জানে না। এটা একটা সময় হলো নাকি ফোন করার? নমিতা দেবী আঙুল ঠোঁটে দিয়ে চুপ করতে বলে আবার মেডিটেশন শুরু করলেন। ভজহরি বাবুও সেই দেখা দেখি কথা বলা থামিয়ে মেডিটেশনে মন দিলেন। ভজহরি ঘোষ আর নমিতা ঘোষ দুজনেই যাদবপুর ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর ছিলেন বলতে এখনো রিটায়ার করার বয়স হয়নি। দুজনেই 1-2 বছরের তফাতে 50-এর গণ্ডি অতিক্রম করেছেন মাত্র। শুধু ওই শোভাবাজার থেকে প্রতিদিন যাদবপুরের সফরখানাটা বিরক্তি লাগতো তাদের। তবে এটাই অগ্রিম রিটায়ারমেন্ট নেওয়ার একমাত্র কারণ নয়। একদিন হঠাৎ কেন কে জানে ঘুম থেকে উঠে ভজহরি বাবুর মনে হলো তিনি রোজ কি কাজ করছেন। প্রতিদিন এক পড়া, সেই এক আদ্যিকালের নোটস নিয়ে নাড়াচাড়া, সেই এক ক্যাম্পাস, এক ক্লাসরুম। ছেলেমেয়েগুলোর মুখও মোটামুটি একই রকম লাগতে শুরু করেছে তার। না নিজের কোনো পড়াশোনা হয়, আর না কোনো গবেষণা। কতদিন কোথাও উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাও হয়নি তাদের। দিন দিন তিনি নিজেও খিটখিটে হয়ে যাচ্ছেন। সেই দিনই হঠাৎ ঠিক করে আর হঠাৎই চাকরিতে ইস্তফা দিয়ে দেন। নমিতা দেবী অবশ্য সঙ্গে সঙ্গেই যে স্বামীর পদাঙ্ক অনুসরণ করেছিলেন তা নয়। এরপর 2-4 দিন তিনি ভালোই গিয়েছিলেন ইউনিভার্সিটিতে, ক্লাসও করিয়েছিলেন। তারপর কি হলো কে জানে, একদিন তিনিও দুম করে চাকরি ছেড়ে দিলেন। এক ছেলে বিদেশে রিসার্চ করছে, দুজনেই একেবারে ঝাড়া হাত পা। সারা জীবনের যা জমানো আছে ব্যাংকে রেখে সেটা মোটামুটি দিব্যি চলে যাচ্ছে। তবে ইদানিং একটা নতুন রকমের কাজের সন্ধান পেয়েছেন ঘোষ দম্পতি। সন্ধান বলতে ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল আর কি। নমিতা দেবীর প্রথম জীবনের এক ছাত্র কুন্তল এখন লালবাজারে গোয়েন্দা দপ্তরে আছে। একটা ভয়ানক সিরিয়াল কিলিংয়ের কেসে সেই কুন্তলের যখন একেবারে নাকানি চোবানি খাওয়ার অবস্থা, তখন এই ঘোষ দম্পতির বুদ্ধির জেরেই সেই যাত্রা রক্ষা পায় কুন্তল। তার ফলে যা হওয়ার তাই হলো। বাইরে কেউ না জানলেও সারা লালবাজার এই ঘোষ দম্পতির একেবারে ফ্যান হয়ে গেল। এবং বলা নেই কওয়া নেই, যখন তখন ঘোষ বাড়ির টেলিফোন বাজতেই থাকলো। আধা ঘন্টা যেতে না যেতে আবার ফোন বাজতে শুরু করলো। ভজহরি ঘোষ প্যান্টের ভিতর শার্ট গুঁজতে গুঁজতে ফোনটা ধরে বললেন, বলছি তো যাচ্ছি। বাই দ্য ওয়ে, যেতে হবে কোথায়? লাশ তো আর স্পটে নেই নিশ্চয়ই। মর্গে যাব নাকি নিয়োগী সাহেবের বাড়িতে? নিয়োগী সাহেব খুন হয়েছিলেন বড়দাপুকুর থানা থেকে তার বাড়ি আসার পথে একটা গলিতে। সেখানে কোনো সিসিটিভি নেই। এটুকু জানা গেছে সেদিন নিয়োগী সাহেবের নিজস্ব ড্রাইভার সেদিন গাড়িতে ছিল না। তাকে অজ্ঞান অবস্থায় তার নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। মাথার পেছনে রডের বাড়ি মেরে অজ্ঞান করা হয়েছে। জ্ঞান ফেরার পরেও ড্রাইভার আততায়ীর চেহারা ছবি কিছুই বলতে পারেনি। খুব স্বাভাবিক ব্যাপার, পেছন থেকে মেরেছে তো। থানার সামনে থেকে গাড়িতে উঠেছিলেন নিয়োগী সাহেব, তবে সিসিটিভিতে ড্রাইভারের মুখ দেখা যায়নি। রাত 1টা কি 2টো নাগাদ পুলিশের পেট্রোলিং ভ্যান নিয়োগীবাবুর বডি উদ্ধার করেন। আর তার আগে অবশ্য নিয়োগীবাবুর স্ত্রী থানায় ফোন করে তুলকালাম করেন।
তবে খুনি নিয়োগীবাবুর ফোনটাও ভেঙে দিয়েছিল, তাই অনেক চেষ্টা করেও বডিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অত রাতে তো আর পোস্টমর্টম করা সম্ভব নয়, তাই সারা রাত মর্গে থেকে আজ সকালেই কুন্তল বডি হাসপাতালে পাঠিয়ে ফোন করেছিল ভজহরি বাবুকে। না স্যার, বডি আপনাকে না দেখিয়ে বাড়িতে পাঠানো হবে না, আপনারা মর্গেই চলে আসুন। ঘোষ দম্পতি প্রাতরাশ সেরে প্রেশারের ওষুধ খেয়ে যখন মর্গে এসে পৌঁছলেন তখন বডি এসে গেছে। নিয়োগীবাবুর মুখ চেনা যাচ্ছে না, পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীরের অন্য অংশেও আঘাতের চিহ্ন। ভজহরিবাবু ঘেন্নায় মুখ কুঁচকে বললেন, এই ঢেকে দাও, ঢেকে দাও। উফ বাবা, সকালের ডিম পাউরুটি সব বেরিয়ে আসবে। নমিতা দেবীও আঁচলে মুখ ঢেকে বললেন, বেশ ভালোই রাগ আছে দেখছি খুনির। তা নিয়োগী বাবুর তো ঘুষ টুস নেওয়ার বদনাম ছিল শুনেছি, একবার তো হাতে নাতে ধরা পড়ে সাসপেন্ডও ছিল অনেকদিন। হ্যাঁ ম্যাডাম, আসলে ভদ্রলোক এমনিতে খুবই করিতকর্মা, তাহলেও ওই ব্যাপারে একটু দুর্বলতা ছিল। ডিপার্টমেন্ট অনেকবার ওনার এগেনস্টে অ্যাকশন নিলেও প্রমাণের অভাবে উনি পার পেয়ে যান। যেভাবে আঘাত করেছে তাতে খুনিকে বদরাগী বা জাত খুনি বলা চলে না, তবে নিয়োগী বাবুর উপর ওর রাগ প্রচন্ড, বেশ বহু বছর ধরেই রাগটা পুষে রেখেছে। কিন্তু নমিতা দেবীর কথার সুরটা টেনেই ভজহরিবাবু বললেন, কিন্তু কি দিয়ে খুন করা হয়েছে কিছু বুঝতে পারলে? মানে স্পটে কি খুনের হাতিয়ারটা পাওয়া গিয়েছিল? কিছু একটা ধাতব জিনিস দিয়ে গাঁথা হয়েছে মুখটা, তবে মনে হয় না এতে মৃত্যু হয়েছে বলে, কারণ আঘাতটা অনেকবার করা হলেও বস্তুটা খুব একটা তীক্ষ্ণ নয়। প্রচন্ড গায়ের জোরে জিনিসটা গাঁথা হয়েছে বলে এতগুলো আঘাত হয়েছে, কিন্তু এই আঘাতে মৃত্যু হওয়ার তো কথা নয়। তার মানে আদতে খুন করার কোনো ইচ্ছে খুনির ছিল কিনা সে ব্যাপারে ডাউট আছে। খুনির উদ্দেশ্য ছিল ভিকটিমকে কষ্ট দেওয়া, প্রচন্ড কষ্ট দেওয়া। ঠিকই বলেছেন স্যার, নিয়োগীবাবু মারা গেছেন হার্ট অ্যাটাকে, কিছুটা ঘটনার আকস্মিকতা আর কিছুটা যন্ত্রণা সহ্য করতে না পেরে। আর যে জিনিসটা দিয়ে নিয়োগীবাবুকে আঘাত করা হয়েছে সেটাও বেশ অভিনব। কি জিনিস বলো তো? ভ্যানের চাকা স্পোক দিয়ে। সে আবার কি? এরকম একটা জিনিস হঠাৎ ব্যবহার করলো কেন খুনি? সেটাই তো রহস্য স্যার, তবে তার চেয়েও বড় একটা ব্যাপার আছে। নমিতা দেবী অবাক হয়ে বললেন, কি ব্যাপার? কালকে নিয়োগীবাবুর জন্মদিন ছিল। কাল সকালে একটা বাচ্চা ছেলের হাত দিয়ে কেউ একটা বিশাল বড় পার্সেল পাঠায়। পার্সেলটা খুলতে দেখা যায় একটা ভ্যানের চাকা আর তার একটা ভাঙা স্পোক, আর সেই স্পোকটা দিয়েই কেউ মেরেছে নিয়োগীবাবুকে। নমিতা দেবী গম্ভীর মুখে বললেন, পার্সেলটা মানে যে বাক্সে পার্সেলটা এসেছে সেটা দেখতে পারি? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই, তবে সেটা তো অফিসে আছে, তবে বিশেষ কিছু নেই, শুধু ওপরে লেখা আছে হ্যাপি বার্থডে। ইংরেজিতে নাকি বাংলায়? কুন্তল একবার ঢোক গিলে ভেবে বলল, ইংরেজিতে। তুমি একবার ওই বাক্সটা দেখিও তো আমাকে, আর ওই স্পোক ভাঙা ভ্যানের চাকাটাও এনো। আর আজ সন্ধ্যায় একবার বাড়ি এসো। আমার যতদূর মনে হচ্ছে ওর মধ্যে কিছু একটা সংকেত উনি আমাদের নিশ্চয়ই দেবে। একদম ম্যাডাম, কিন্তু কখন আসবো? কুন্তলের প্রশ্নে নমিতা দেবী ভজহরিবাবুর দিকে তাকালেন। ভদ্রলোক ঘড়ির দিকে তাকিয়ে কি একটা হিসেব করে বললেন, এখন আমাদের একটা এক্সিবিশন দেখার কথা, আগে লাঞ্চ সেরে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি যা একখানা বডি দেখালে তাতে তো এখন গলা দিয়ে জলও নামবে না। ভাবছি এখন দুজনে একটু বাবুঘাটে গিয়ে লঞ্চ এপার ওপার করে গঙ্গার হাওয়া খাবো, তারপর আর্ট গ্যালারি, দেন লাঞ্চ। বিকেলে একটা যোগা ক্লাস থাকে, কিন্তু ভরা পেটে তো আর ব্যায়াম হবে না, তুমি বরং 5টার দিকেই এসো। কুন্তল ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। আপনারা এখন তাহলে বাবুঘাটের দিকে যাবেন তো? আমি গাড়িতে আপনাদের ছেড়ে দিতে পারি। ভজহরিবাবু কি একটা ভেবে বললেন, না হে, একটু হাঁটি, হাঁটলে বলে বুদ্ধি খোলে, তাছাড়া এখনো হাতে অনেকটা সময় আছে। বাবুঘাট এখান থেকে হেঁটে আর কতটা, তাছাড়া এখন এই অফিস টাইমে জ্যামে ব্রেক নিতে নিতে যাওয়ার চেয়ে হেঁটে চলে যাওয়াই ভালো।
তোমার এই ভ্যানের স্পোকটা খুব ভাবাচ্ছে। এত কিছু থাকতে ভ্যানের স্পোক কেন? নমিতা দেবী রাস্তায় পড়ে থাকা একটা ইটের টুকরোকে পা দিয়ে উল্টে পাল্টে কি যেন ভাবতে ভাবতে আবার বললেন, সন্ধ্যাবেলা চাকাটা আর বাক্সটা নিয়ে এসো বাড়িতে। ভজহরিবাবু এবং নমিতা দেবী দুজনেই সময়ের একদম পাক্কা, কিন্তু আজকের দিনটা ব্যতিক্রমের চেয়েও ব্যতিক্রম। 4:30 সময় ভজহরিবাবু একবার কুন্তলকে মেসেজ করে বললেন যে 6:30 এসো। কুন্তল হন্তদন্ত হয়ে 6:30 এসেও দেখল দরজাতে তখনও তালা। ঘোষ দম্পতির তখনও কোনো পাত্তা নেই। হাতে একটা বিশাল চাকা, সঙ্গে আবার তার একটা বাক্স। জিনিসপত্র হাতে দাঁড়িয়ে থাকা বেশ অস্বস্তিকর, তাই চাকাটা আবার গিয়ে গাড়িতে রেখে এমনি দাঁড়িয়ে রইল দরজার সামনে। ঘোষ দম্পতিকে বিনা কারণে বেশিবার ফোন করা যায় না। একেই আজ সকালে বেশ কয়েকবার ফোন করে বিরক্ত করা হয়েছে। তবে 6:45 নাগাদ দুজনে যখন আবার ফিরল, তখন মনে হলো বোধহয় একবার ফোন করলে খুব একটা বিরক্ত হতেন না। বিশেষত ভজহরিবাবুর মুড একদম তুঙ্গে। দরজার সামনে কুন্তলকে দাঁড়িয়ে থাকতে দেখে একেবারে মা কালীর মতো এত বড় লম্বা জিভ বের করে বললেন, আহা কুন্তল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। সরি ভাই, এক্সট্রিমলি সরি। নমিতা দেবীও একগাল হেসে ক্ষমা চাইলেন। দুজনের এই রকম হাসি মুখ দেখে কুন্তল অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরা আজ যেখান থেকেই ঘুরে আসুক না কেন, এদের দুজনের মুড আজ ভীষণ ভালো। আর কে না জানে, মুড ভালো থাকলে ঘোষ দম্পতির মাথা দারুণ চলে। নমিতা দেবী দরজার তালা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালালেন। কুন্তল হাসতে হাসতে বলল, কি ব্যাপার স্যার, আজ মনে হয় দিনটা খুব ভালো কেটেছে? এক্সিবিশনটা খুব ভালো ছিল নিশ্চয়ই? একদম, মানে কি বলবো, দারুণ জমে গেছে। তুমি ভাবতে পারবে না কুন্তল, কত ছোট ছোট জিনিস আমরা জানি না। আমাদের প্রাচীন ভারত যে কত উন্নত ছিল সত্যি ভাবা যায় না। এই যে হাতের বিভিন্ন মুদ্রা, এর প্রত্যেকটার একটা অর্থ আছে। এই যে নমস্কার করি, এতে আমাদের 5টা আঙুলের মাথা একসাথে জড়ো হয়ে আমাদের ব্রেনকে শান্ত করে, আমাদের প্রত্যেকটা নার্ভকে ঠান্ডা করে। আবার প্রণাম করার সময় এই যে আমরা হাত দিয়ে সামনে আরেকজনের পা ছুঁই, এতে আমাদের হাতের নার্ভ সামনে দাঁড়ানো ব্যক্তির পায়ের নার্ভ টাচ করে তার শরীর থেকে কিছুটা পজিটিভ এনার্জি সংগ্রহ করে। অ্যামেজিং, তাই না? বোঝা গেল ভজহরিবাবুও এখনো সেই এক্সিবিশনেই বুঁদ হয়ে আছেন। নমিতা দেবী অবশ্য এর মধ্যেই হাতে চায়ের কাপ আর বেকারি বিস্কুট নিয়ে হাজির। সায়ন্তন হাজরা, বুঝলে তো, অসাধারণ ভদ্রলোক, দারুণ জ্ঞান এসব ব্যাপারে। ভারতের নানা রকম সিম্বল, এইসব মুদ্রা নিয়ে দারুণ কাজ করছেন। পারলে একবার দেখে এসো। না স্যার, আমাদের কথা আর বলবেন না, এমনিতেই দম ফেলতে পারি না, তার ওপর আবার এই কেসটা। একজন পুলিশকে নৃশংসভাবে মারা হয়েছে। ভাবতে পারছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কতটা লজ্জার বিষয়? ভজহরিবাবু আর নমিতা দেবী মনে হলো ব্যাপারটা একদম ভুলে গিয়েছিলেন। নমিতা দেবী একটু গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা হ্যাঁ কুন্তল, তারপর বলো, এনেছো সেই স্পোক ভাঙা ভ্যানের চাকা আর পার্সেলের বাক্সটা? হ্যাঁ ম্যাডাম, আনছি, গাড়িতে রেখেছি। টেবিলে চায়ের কাপটা রেখে কুন্তল প্রায় লাফিয়ে গিয়ে নিয়ে এলো চাকা আর পার্সেলের বাক্সটা। সেই চাকার দিকে তাকিয়ে হাঁ করে অনেকক্ষণ তাকিয়ে রইলেন ঘোষ দম্পতি। আমি না সত্যি বুঝতে পারছি না, এই ভ্যানের চাকা দিয়ে খুনি কি বোঝাতে চেয়েছে। না হে, অঙ্কটা কিছুতেই মিলছে না। ভজহরিবাবু যেন হাল ছেড়ে দিয়ে সোফায় গা এলিয়ে দিলেন। নমিতা দেবী বললেন, কোথায় পার্সেলের বাক্সটা দেখি? একটা বেশ বড় বাক্স। এতে বড় চাকাটা যখন ঢুকেছে তখন বড় তো হতেই হবে। বাক্সের ওপরে ইংরেজিতে লেখা হ্যাপি বার্থডে। না, এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে সেরকম কিচ্ছু ক্লু পাওয়া গেল না। হঠাৎ নমিতা দেবীর চোখ আটকে গেল বাক্সের ভিতরে একটা সাদা কাগজ আটকানো আছে দেখে। মনে হচ্ছে যেন কি একটা লাগানো আছে। কই দেখি।
ভজহরিবাবু প্রায় ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর হাত থেকে টেনে নিলেন বাক্সটা। আরে তাই তো, বাক্সের বেশ ভেতরের দিকে আটকানো আছে কাগজটা। বের করে আনতে বেশ কসরত করতে হলো। আরে এটাই তো একটা নাম্বার লেখা আছে, সাদা কাগজের উপর লাল কালিতে লেখা আছে 14। বোঝো ঠেলা, আগে ছিল ভ্যানের চাকা আর এখন 14। কি মুশকিল, শুধু 14 মানে কি? 14 তারিখ নাকি অন্য কিছু? 14 নম্বর বাড়ি, 14 তলা, কিছুই তো বুঝতে পারছি না। ভজহরিবাবুকে কেমন যেন দিশেহারা লাগছে, কিন্তু নমিতা দেবীর চোখ স্থির হয়ে আছে ভাঙা সাইকেলের চাকাটার দিকে। সেই চোখ একেবারে তীক্ষ্ণ, একটা মিষ্টি অথচ ক্রূর হাসি লেগে আছে ঠোঁটে। ভজহরিবাবু স্ত্রীর এই ভঙ্গি তিনি ভালো মতো চেনেন। তিনি হাঁ করে নমিতা দেবীর দিকে তাকিয়ে বললেন, কি হলো, কিছু বুঝতে পারলে? মনে হচ্ছে যেন কিছু একটা আন্দাজ করতে পেরেছো। ভ্যানের চাকাটায় ক্লাসিক্যাল স্পোকস ব্যবহার করা হয়েছে, পুরোনো আমলের চাকা। আচ্ছা, কটা স্পোক আছে বলতে পারবে কুন্তল? ইয়ে না, মানে দেখছি স্যার। দেখো, মনে হয় 24টা আস্ত আছে, একটা ভাঙা, আর সেটা দিয়েই ইন্সপেক্টর নিয়োগীর শরীরে আঁচড় কাটা হয়েছে। কুন্তল 1-2 করে গুনে বলল, হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন, 24টাই আছে। 24টা স্পোক কোন চাকায় থাকে কুন্তল? ইন্সপেক্টর কুন্তল এখনো হাঁ করে তাকিয়ে আছে নমিতা দেবীর দিকে। নমিতা দেবীর ঠোঁটের কোণে হাসিটা আরো স্পষ্ট হচ্ছে। এবার ভজহরিবাবুর মুখেও হাসি ফুটে উঠেছে। কি কুন্তল, ধরতে পারলে না? আরে তুমি যে চাকার হয়ে কাজ করো সেই চাকা অশোক চক্র। ভারতের পতাকায় যে অশোক চক্র আছে সেই চাকায় 24টা ডাঁটি বা স্পোক আছে। আর অ্যাকর্ডিং টু সায়ন্তন হাজরা, এই প্রত্যেকটা স্পোকের একটা মানে আছে। এই স্পোকগুলো হলো এক একটা সিম্বল। সত্যি ভদ্রলোককে একটা ধন্যবাদ দিতে হয়, উনি না থাকলে বোধহয় এই ব্যাপারটা এত তাড়াতাড়ি ধরতে পারতাম না। ভজহরিবাবু একদম সোজা হয়ে বসলেন। ইয়েস, দারুণ ব্যাপার। তোমার কাছে তো ছবি তোলা আছে, দেখো তো, এই 7 নম্বর ডাটিটা ভাঙা, এর মানে কি? ভজহরিবাবু পকেট থেকে মোবাইলটা বার করলেন। এই যে 7 নম্বর ডাঁটি হচ্ছে ফেইথফুলনেস, বিশ্বাস। পুলিশের উপর মানুষ বিশ্বাস করে, মানে করা তো উচিত। তারা হলো রক্ষক। তবে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন এই ডাঁটিটা ভেঙে যায়। নমিতা দেবী এবার ঘাড় নেড়ে বললেন, ঠিক বলেছ, এবার দেখতে হবে 14 নম্বর ডাটির মানে কি। ভজহরিবাবু আবার মোবাইল স্ক্রিনে ছবিটা 2 আঙুল দিয়ে টেনে বড় করে দেখলেন এবং বললেন, জাস্টিস। নমিতা দেবী চোখ থেকে চশমাটা খুলে বললেন, মনে হচ্ছে এবার কোনো বিচারকের প্রাণ যাবে। বিচারক? কুন্তল অবাক হয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কোন বিচারক? শহরে এতজন বিচারক আছে, কাকে টার্গেট করবে কোন? সেটা তো একটা প্রশ্ন বটে। ভজহরিবাবু আর নমিতা দেবী দুজনেই আবার সোফায় গা এলিয়ে দিলেন। একটা কালো হন্ডা সিটি এসে থামলো জাস্টিস রমাকান্ত চৌধুরীর বাড়ির সামনে। সামনে দাঁড়ানো 2জন সিকিউরিটি গার্ডের মধ্যে প্রায় তাড়াহুড়ো পড়ে গেল যে কে আগে বিচারক সাহেবের দরজা খুলবে তাই নিয়ে। যে সিকিউরিটি গার্ড তার গাড়ির দরজা খোলে তাকে বিচারক মশাই 100 টাকা বকশিস দেন। এটা বিচারক মশাইয়ের অনেক দিনের অভ্যাস। দরজা খুলতেই হাসি মুখে নেমে এলেন বিচারক রমাকান্ত চৌধুরী। আজকে সত্যি তার মন খুশি। একবার আলতো হেসে তাকালেন 2জন সিকিউরিটি গার্ডের দিকে। দুজনের মধ্যে ঠিক কে যে আগে দরজার হাতল ধরেছে সেটা ঠিক খেয়াল করেননি। দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে সাহেবের দিকে তাকাচ্ছে বারবার।
বিচারক মশাই আলতো হেসে পকেট থেকে দুটো 100 টাকা বার করে দুজনকে দিলেন। দুজনের মুখেই হাসি। বিচারক মশাই চলে যাচ্ছিলেন, হঠাৎ পিছন থেকে একজন সিকিউরিটি গার্ড ডাকলো। স্যার। তিনি আবার ঘুরলেন। স্যার, আপনার জন্য একটা পার্সেল আছে। লোকটা ছুটে গিয়ে পার্সেলটা নিয়ে এলো। বেশ বড়সড় দেখতে পার্সেলটা। বিচারক মশাইয়ের একার পক্ষে পার্সেল নিয়ে বাড়িতে ঢোকা সম্ভব না। লোকটি পার্সেলটা বই নিয়ে রাখলো ড্রয়িং রুমে। বলল, স্যার খুলে দেবো? দাও। রমাকান্তবাবু সোফায় গা এলিয়ে বসে বললেন। লোকটি আরও উপরি কিছু বকশিসের আশায় পার্সেলটা খুলতে বসল, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে পার্সেল থেকে বের হলো একটা ভাঙা চাকা। হোয়াট আ জোক! সারাদিনের খুশি খুশি মেজাজটা এক নিমেষে বদলে গেল। রমাকান্তবাবু চিৎকার করে উঠলেন, এসব কি হচ্ছেটা কি? সিকিউরিটি গার্ড বেচারা ভয় পেয়ে তাড়াতাড়ি চাকাটা আবার প্যাকিং বাক্সে পুরে ফেলল। কি জানি স্যার, বুঝতে পারলাম না। একজন ভদ্রলোক দিয়ে গেল এটা আপনাকে দেওয়ার জন্য। কি করব স্যার? কি আবার করবে? ছুঁড়ে আস্তা খুঁড়ে ফেলে দেবে। সিকিউরিটি গার্ড আর সেখানে দাঁড়ালো না। কে জানে, স্যার আবার বেশি রেগে গিয়ে হয়তো বকশিসটা কেড়ে নেবে। তবে অত বড় পার্সেলটা তো আর রাস্তায় ফেলা যাবে না। তাই সেটা নিজের ঘরের পেছনে রেখে মনে মনে গজগজ করতে লাগলো। একবার হাতে পেলে যে চাকাটা তাকে দিয়েছে, ওই চাকাটাই সেই লোকটার মাথায় ভাঙতো ওই সিকিউরিটি গার্ডটি। মিনিট কয়েকের মধ্যেই রমাকান্ত বাবু এসে দাঁড়ালেন গেটের সামনে, আর তার সামনে একটি সাদা দুধে কালারের ইনোভা এসে দাঁড়ালো গেটের সামনে। স্যার এবার ক্লাবে যাবে, টিক্সটন ক্লাব। কাজের পর কিছুক্ষণ বিলিয়ার্ডস না খেললে রমাকান্ত বাবুর মুড ঠিক থাকে না। গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। আবার ঠিক 7টা নাগাদ বাড়ির ফোনটা বেজে উঠল ভজহরি বাবু। বেশ কিছুক্ষণ বাজার পর ফোনটা ধরলেন নমিতা দেবী। ফোন ধরে হ্যালো বলার আগেই ওপাশ থেকে শোনা গেল কুন্তলের গলা। ম্যাডাম, সরি ম্যাডাম, রাগ করবেন না। কাল রাতে খুন হয়েছেন জাস্টিস রমাকান্ত চৌধুরী, ঠিক একইভাবে। ম্যাডাম, আপনি একেবারে ঠিকই বলেছিলেন। যদি আপনারা একবার স্পটে আসেন তাহলে। নমিতা দেবীর মাথা ভজহরি বাবুর সে খানিকটা শান্ত। সকালের মেডিটেশন ক্লাসের 12টা বেজে গেলেও তিনি খুব একটা রাগ করেন। জাস্টিস রমাকান্ত চৌধুরী, উনি বালিগঞ্জের দিকে থাকেন। বিচারক মশাইয়ের একটা অভ্যাস আছে, কোর্ট থেকে ফিরে তিনি ডিক্সটন ক্লাবে যান বিলিয়ার্ডস খেলতে। কালকেও গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে ড্রাইভার বদলে যায়। ক্লাবে একটু মদ্যপান করেছিলেন বিচারক মশাই। গাড়িতে বসে বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন। ক্লাবের ওয়াচম্যান বলেছে তিনি নাকি গাড়িতে ওঠার সময় হাই তুলছিলেন, কিন্তু গাড়ি তার বাড়ি যাওয়ার বদলে অন্য একটি গলিতে ঢুকে যায়। তারপর ঠিক নিয়োগী সাহেবের মতোই সাইকেলের স্পোক গেঁথে খুন করা হয়েছে। আর ম্যাডাম, জাস্টিস চৌধুরী বাড়ি ফেরার পরই একটা পার্সেল পান। সেটায় যথারীতি একটা ভাঙা সাইকেলের চাকা ছিল। জাস্টিস চৌধুরী সেটা ফেলে দিতে বলেছিলেন, কিন্তু ভাগ্যক্রমে সিকিউরিটি গার্ডটা সেটা না ফেলে দিয়ে রেখে দিয়েছিল। নমিতা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, তুমি লোকেশনটা পাঠিয়ে দাও, আমরা আসছি। সকালবেলার অনলাইন মেডিটেশন ক্লাসটা হবে না দেখে ভজহরিবাবুর বিপিটা চড়াত করে একবার লাফিয়ে উঠেছিল। তারপর তিনি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে দুবার ডিপ ব্রিদিং করেন। নমিতা দেবীর হোয়াটসঅ্যাপে ততক্ষণে কুন্তল পাঠিয়ে দিয়েছে লোকেশনটা। ওলা ধরে সেখানে পৌঁছতে লাগলো আধ ঘন্টা মতো। ছোট্ট গলিটার মুখে একেবারে ভিড় ঠিক ঠিক করছে। ওলা থেকে নেমে ভজহরি বাবুদের আসতে বেশ বেগ পেতে হলো। বিচারক মশাইয়েরও মনে হয় হার্ট অ্যাটাকই হয়েছে। এই ভোঁতা স্পোক দিয়ে কাউকে খুন করা অন্তত সম্ভব না। ভদ্রলোকের চোখ মুখ এমন বিকৃত হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে আক্রমণটা খুব আকস্মিক ছিল। ভজহরি বাবুর কথা শেষ হতেই নমিতা দেবী কুন্তলের দিকে তাকিয়ে বললেন, পার্সেলের বাক্সটা দেখেছিলে? কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে, 22। ভজহরি বাবুকে কিছু বলতে হলো না।
তিনি নিজের মোবাইলে ছবিটা দেখে বললেন, 22 নম্বর হলো নলেজ। তার মানে এবার এমন কাউকে টার্গেট করা হবে যিনি নিজের জ্ঞানের জন্য খুব বিখ্যাত, মানে লোকে সবাই যাকে জ্ঞানী বলে জেনে এসেছে। নমিতা দেবী আবার একটা তীক্ষ্ণ চোখ দিয়ে জাস্টিস রমাকান্ত চৌধুরী সেই ক্ষতবিক্ষত দেহটার দিকে চেয়ে বললেন, কুন্তল, এটা তো বেশ বোঝা যাচ্ছে যে খুনি কোনো একটা বিশেষ কারণে এদের উপর রেগে আছে। তবে সেই কারণটা কি? তোমরা পুরনো ফাইল ঘেটে এমন কয়েকটা কেস একটু নোট ডাউন করো যেখানে নিয়োগী সাহেব আর জাস্টিস চৌধুরী দুজনেরই ভূমিকা রয়েছে, আর তার সাথে তৃতীয় আর একজন ব্যক্তি থাকবে। হতে পারে তিনি কোনো প্রফেসর, শিক্ষক কিংবা লেখক। সম্ভবত এটাই শেষ খুন হবে, কারণ এই পুরনো ধরনের চাকা সাধারণত ভ্যান রিক্সায় থাকে, আর ভ্যান রিক্সাতে 3টে চাকা। যাই হোক, কুন্তল, তুমি ফাইলের ব্যাপারটা দেখে একটু পাঠিয়ে দিও। আমাদের অনলাইন মেডিটেশন ক্লাসটা তো খেলে, কিন্তু এরপর আবার জ্ঞানী সিদ্ধেশ্বর মহারাজের একটা লেকচার আছে, ওটা মিস করা যাবে না। কথাগুলো বলে ভজহরিবাবু চলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই ঘুরে এলেন। সেদিন আমার এক বন্ধু পরিতোষ বলছিল এই সিদ্ধেশ্বর মহারাজের একটা কি পাস্ট হিস্ট্রি আছে। বছর 20 আগে কি একটা খুনের কেসে জড়িয়ে ভদ্রলোক জেলে যেতে যেতে বেঁচেছিলেন। কুন্তল, একবার 20 বছর আগের ফাইলটা চেক করো তো। পার্সেলের বাক্সে 20টা এটাও একই সাথে ইন্ডিকেট করছে কিনা কে জানে। আপনি ঠিকই বলেছিলেন স্যার। জ্ঞানী সিদ্ধেশ্বর মহারাজের আগের নাম ছিল হরিনাথ ভট্টাচার্য। কাশীপুরের করুণাময়ী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন উনি। মন্দিরের বাইরে বসা একটা বোবাকালা ভিখিরি মেয়েকে রেপ করে মন্দিরের প্রণামীর বক্সে ঢুকিয়ে রাখা হয়। বেশ কিছুদিন ধরে কেসটা চলে, তারপর প্রমাণের অভাবে মুক্তি পায় হরিনাথ ভট্টাচার্য। মন্দিরের প্রণামীর বাক্সের চাবি থাকতো হরিনাথ বাবুর কাছে, তাই প্রাথমিকভাবে সন্দেহটা তারই উপর পড়ে। কিন্তু রেপ কেসের কোনো প্রমাণ মেলেনি হরিনাথ বাবুর সাথে, তাই তিনি বেঁচে যান। আর সেই সময়ের এসআই ছিল নিয়োগী সাহেব, আর রমাকান্ত চৌধুরী ছিলেন হরিনাথ ভট্টাচার্যের উকিল। প্রধানত এরা দুজনে যেভাবে কেসটা সাজিয়েছিলেন তার জন্যই বেঁচে যান হরিনাথ বাবু। সন্ধ্যের মধ্যেই পুরনো ফাইল ঘেটে সব তথ্য নিয়ে হাজির হয়েছে কুন্তল ঘোষ দম্পতির বাড়িতে। চা খেতে খেতে কথা হচ্ছিল। সেই হরিনাথ ভট্টাচার্য কাশীপুরের সেই পুরনো ডেরা ছেড়ে লেক টাউনে নতুন আস্তানা করেন। তিনি নাকি এরপর পুরোপুরি সন্ন্যাস নেন। নাম হয় জ্ঞানী সিদ্ধেশ্বর মহারাজ। বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে, পরবর্তীকালে ইউটিউবে নিজস্ব চ্যানেলে বিভিন্ন বিষয়ে লেকচার দিয়ে এখন প্রায় একজন সেলিব্রিটি হয়ে গেছে। সব কিছু শুনে নমিতা দেবী বললেন, হরিনাথবাবু তখন তো পরিবার নিয়েই থাকতেন, তাহলে সেখানে কি আর অন্য কোনো পুরুষ ছিলেন না? সিমটম টেস্টে হরিনাথবাবুর স্যাম্পল মেলেনি, তা অন্য কারোর সাথে টেস্ট করা হয়নি? হরিনাথ বাবুর সাথে তার স্ত্রী আর 10 বছরের একটি ছেলে থাকতো। এখন তারা কোথায় থাকেন? বহরমপুরে। হরিনাথ বাবুর স্ত্রী এখন তার বাপের বাড়িতেই থাকেন। ভজহরি বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। না, মনে হচ্ছে একবার কাশীপুরের সেই মন্দিরে যেতে হবে। অনেক পুরনো গল্প একবার ঘেঁটে দেখতে হবে। হরিনাথ বাবু মানে সিদ্ধেশ্বর মহারাজকে খবর দেওয়া হয়েছে? ওর সেক্রেটারিকে জানিয়েছি ম্যাডাম, কোনো পার্সেল এলে সেটা যেন আটকে রেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। একটা ভালো দিক হলো লেক টাউনে ওর আশ্রমের চারদিকটা অনেক সিসিটিভি আছে। আজ বিকেল থেকে কিছু সাদা পুলিশেরও ব্যবস্থা করেছি ওখানে। পার্সেলটা কারোর হাত দিয়ে দিতে গেলে নির্ঘাত ধরা পড়বে। ঠিক এই সময় কুন্তলের ফোনটা বেজে উঠল। বেশ খানিকক্ষণ উত্তেজিত কথাবার্তা শোনা গেল কুন্তল আর ওপারের ভদ্রলোকের সঙ্গে। রেগে মেগে কুন্তল ফোনটা অফ করে দিল মাঝপথেই। উফ, আমি না এবার কাজটা ছেড়ে দেব, তোর আর ভালো লাগছে না। সুন্দরভাবে সব সেটিং করে রাখলাম, তাও যে কিভাবে এরা কোনো জিনিস সিরিয়াসলি নেয় না। এরকম অকারণে রেগে যাওয়া
ভজহরিবাবুর বদ অভ্যাস। তবে সামনের লোকটি যখন এমন হঠাৎ রেগে যায় তখন তিনি আশ্চর্যভাবে শান্ত হয়ে যান। কি হলো, এত ক্ষেপে গেলে কেন? ডিপ ব্রেথ নাও। কি আর বলবো স্যার, হরিনাথ বাবুর নাকি কাঁকুরগাছিতে একটা লেকচার ছিল আজ। সেক্রেটারি বারণ করা সত্ত্বেও তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে অনেক ভক্তই নাকি উপহার এনেছিল, সেসব তিনি গ্রহণ করেন। তারপর প্রায় ঘন্টাখানেক বক্তৃতা দেন। তারপর একাই তার নিজস্ব গাড়িতে চেপে আশ্রমের দিকে রওনা দেন। সেক্রেটারিকেও নেয়নি। আর এদিকে তখন সেই উপহার খুলে দেখা যায় একটাতে আছে ভাঙা সাইকেলের চাকা। ওদিকে প্রায় 45 মিনিট হয়ে গেছে, হরিনাথ বাবু এখনো আশ্রমে ফেরেননি। এখন আমি কোথায় খুঁজি বলুন তো? এত কিছু হয়ে গেল, এখন জানাচ্ছে। ভজহরিবাবু সোজা হয়ে বসলেন। কাকুরগাছি থেকে লেক টাউনের মধ্যে সেরকম গলি খুব একটা নেই। খুনিকে মানিকতলার দিকে আসতে হবে। লালবাজারকে বলো মানিকতলার সিসিটিভি গুলোর দিকে খেয়াল রাখতে। কাকুরগাছি ক্রসিং এই সময়টা কদিন ধরে বেশ জ্যাম হচ্ছে। আশা করছি এখনো গাড়িটা মানিকতলা আসেনি। চলো তাড়াতাড়ি, কুন্তল, বাকি হিসেবটা গাড়িতে বসে হবে। ভজহরিবাবু আর কুন্তল ওঠার আগে নমিতা দেবী উঠে দাঁড়ালেন, বললেন, মানিকতলা দিকটা আমার চেনা। কলেজে পড়ার সময় আমি ওখানে অনেকগুলো টিউশনি করতে যেতাম। ওখানে কোথায় কটা গলি আছে আমার সব চেনা। ভজহরিবাবু ফ্যাল ফ্যাল করে স্ত্রীর দিকে চেয়ে বললেন, এরে, তুমি গাড়ি চালাবে? মানে বলছি। কিছু বলছো? তোমরা গাড়ি চালালে না লোকটাকে আর ধরতে হবে না। ভজহরিবাবু প্যান্টের ভিতরে টি শার্টটা গুঁজতে গুঁজতে বললেন, হ্যাঁ ভাই কুন্তল, তোমার গাড়ির ইন্স্যুরেন্স করা আছে তো? কুন্তল টেনশনে প্রথমটা বুঝতে পারেনি, তারপর ফিক করে হেসে ফেলল। সত্যি, নমিতা দেবী একেবারে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে 10 মিনিটের মধ্যে মানিকতলা পৌঁছে গেলেন। লালবাজার থেকে একটু আগে একটা লোকেশন পাঠিয়েছে, এখানেই শেষ দেখা গিয়েছে গাড়িটাকে। নমিতা দেবী সেদিকে তাকিয়ে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ জানি, এখান থেকে ডান দিকে গেলেই একটা সরু গলি আছে। তবে সেখানে গাড়ি কোনো মতে ঢুকতে পারবে, কিন্তু তোমার এই গাড়ি যেতে পারবে কিনা সন্দেহ আছে। কথা বলতে বলতে 2 মিনিটে নমিতা দেবী সেখানে পৌঁছে গেলেন। গলিটার সামনে যেতেই একটা হালকা গোঙানির আওয়াজ ভিতরের গাড়ির থেকে শোনা যাচ্ছিল। নমিতা দেবীর একটু সময় লাগবে, কিন্তু কুন্তল আর ভজহরিবাবু প্রায় চলন্ত গাড়ি থেকেই লাফিয়ে বেরিয়ে এলেন। গাড়িটা দেখা যাচ্ছে অন্ধকার গলির একেবারে শেষ প্রান্তে। গাড়িটার একটা দরজা খোলা। হরিনাথবাবু চিত হয়ে পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে জামাটা, আর সামনে একজন 20-22 বছরের ছেলে একটা লোহার স্পোক হাতে দাঁড়িয়ে আছে। কুন্তল, ধরো ওকে! ভজহরিবাবু চেঁচানোর আগেই কুন্তল অবশ্য প্রায় ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলল ছেলেটাকে। এত সুন্দরভাবে যে এই এত জটিল কেসটা সলভ করতে পারবে সেটা কুন্তল ভাবতেও পারেনি। তাই পরদিনই একেবারে একটা ফুলের তোড়া আর মিষ্টির প্যাকেট হাতে হাজির হয়ে গেল ঘোষ দম্পতির বাড়ি। কিন্তু বাড়িতে তালা বন্ধ। সারাদিনে ওদের কোনো খোঁজ পাওয়া গেল না, ফোনও সুইচ অফ। পরদিনও কোনো খবর নেই। তারপর দিন ভজহরিবাবুর ফোন এলো একেবারে সকাল সকাল। কুন্তল তখন সবে জিম থেকে ফিরছে। কুন্তল, তোমার ওই গাড়িটা নিয়ে চলে এসো। ভালো করে একেবারে ফুল ট্যাঙ্ক করে আনবে। পুরো গাড়ির পিছনে ধাওয়া করতে হবে। কুন্তল অবাক হয়ে গেল। সকালবেলা মেডিটেশন ক্লাস ছেড়ে ঘোষ দম্পতি আবার কার পেছনে ধাওয়া করবেন? ধাওয়া করবেন মানে? কার পেছনে ধাওয়া করবেন? কেস তো সলভ। আবার নতুন কোনো কেসের সন্ধান পেলেন নাকি? তুমিও কি নিয়োগী সাহেবের মতো আধা খেঁচড়া কেস সাজাচ্ছ নাকি? বাড়িতে এসো, গাড়িতে যেতে যেতে বলবো। ভজহরিবাবুর হুকুম। জিম থেকে এসে জমিয়ে বসিয়ে ব্রেকফাস্ট সারতে পারল না কুন্তল। কোনো মতে একটা স্মুদি ঢকঢক করে খেয়েই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আজ কুন্তলই গাড়ি চালাচ্ছে। ঘোষ দম্পতির বাড়ি যেতেই দেখে দুজনে একেবারে আগে থেকেই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সকালবেলা শুভেচ্ছাটুকুও আদান প্রদান না করে গাড়িতে বসে পড়ল ভজহরিবাবু আর নমিতা দেবী।
ছেলেটি কি বলল? স্বীকার করলো নাকি কোনগুলো ও করেছে? না, স্বীকার তো করেনি। সে কি আর করে নাকি কোনো খুনি? কি সব সিনেম্যাটিক থিওরি বলছে। খুনটা নাকি হয়েছিল আগেই, ও হরিনাথ বাবুকে বাঁচাতে স্পোকটা খুলে নিয়েছিল, এই আর কি। খুব একটা ভুল বলেনি। সিনেমা তো আর আকাশ থেকে লেখা হয় না, বাস্তবেও ঘটে অনেক সময়। বেসিক্যালি ওই ভোতা স্পোক গাঁথার জন্য তো খুনটা হয় না, ভিকটিম মারা যায় ভয়েতে হার্ট অ্যাটাকে। হরিনাথ বাবুর হার্টের জোর আছে, তাই সঙ্গে সঙ্গে মারা যাননি। তা এখন কেমন আছেন উনি? মোটামুটি, অবশ্য জ্ঞান ফেরেনি এখনো। প্রচুর রক্তপাত হয়েছে, দু একবার চোখ খুললেও দৃষ্টি ঘোলাটে। কোনো রকম স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় নেই স্যার, তবে ডক্টর বলেছেন টাইম লাগলেও সারভাইভ করে যাবেন। আচ্ছা, সেদিন যে ছেলেটাকে ধরেছিলে তার বয়স কত? 21 বছর। কেন বলুন তো? ঘোষ দম্পতি যে ঠিক কোন পথে এগোচ্ছে সেটা বুঝতে পারছে না কুন্তল। 20 বছর আগের সেই খুন বা মেয়েটিকে যখন অত্যাচার করা হচ্ছিল, তখন যদি এই ছেলেটি সেখানে থেকে থাকে, তাহলে তখন তার বয়স ছিল 1 বছর। না হে কুন্তল, হলো না। 1 বছর বয়সে এরকম যদি সে কিছু দেখেও থাকে, তবে সে ব্যাপারটা বুঝবে না, আর বুঝলেও মনে থাকবে না। এ ছেলে খুনি নয়, এ বাতিল। খুনি 20 বছর ধরে একটা ভয়ঙ্কর ঘৃণা আর রাগ পুষে রেখেছে। যে 3 জনকে সে অ্যাটাক করেছে, তাদের শরীরে প্রত্যেকটা আঘাতের মধ্যে এই বিপুল ঘৃণাকে সে ভরে ভরে দিয়েছে। এটা ওই ছেলের পক্ষে সম্ভব নয়। কুন্তলের যেন সব হিসেব ভুলিয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বিশ্বাস করেন হরিনাথবাবু সেদিন ওই ঘটনাটা ঘটিয়েছেন? কিন্তু সেটা কি করে সম্ভব? টেস্টে তো নাকি নিয়োগীবাবু রিপোর্টে কোনো কারচুপি করেছেন। না, সেটা করেননি হরিনাথবাবু। রেপ করেননি, খুনও করেননি, কিন্তু তাতে তো তার দোষ ঢাকা যায় না। দ্রৌপদীর বস্ত্রহরণ শুধু দুঃশাসন করেছিল, কিন্তু শাস্তি তো দ্রোণ ভীষ্মকেও পেতে হয়েছিল। কোনো জ্ঞানী পণ্ডিত যখন অন্যায় দেখেও চুপ করে থাকেন, যার রক্ষা করার কথা সেই পুলিশ যখন ঘুষ খেয়ে অপরাধীকে আড়াল করে, আর যার বিচার করার কথা সে যখন পুরোটা না দেখেই কেস সাজায়, তখন তো তারা 3 জনেই সমান অপরাধী, তাই না? কুন্তল এখনো কিছু বুঝতে না পেরে গাড়ি চালাতে চালাতেই হাঁ করে তাকিয়ে রইল ভজহরি বাবুর দিকে। নমিতা দেবী বললেন, কি ভাবছো কুন্তল? গল্প অত সহজ নয়, এখনো শেষ অ্যাটাকটা বাকি আছে। সামনে সাদা ইনোভাটা টার্গেট করো, সম্ভবত হাইওয়েটা ধরবে। এটা কার গাড়ি, কোথায় যাচ্ছে? এইসবের থেকেও বেশি আগে কুন্তলের মনে যে প্রশ্নটা এলো সেটা হলো, 2 জনকে ধাওয়া করবেন বললেন, তা আরেকজন কোথায়? তাকে পেলে তো হয়েই যেত। কাল সারাদিন ধরে লোকটার বাড়ির ঠিকানা জোগাড় করে হত্যে দিয়ে পড়েছিলাম, পেলাম না। কোথায় যে গা ঢাকা দিয়েছে। কুন্তল অবাক হয়ে বলল, কার কথা বলছেন? আমাকে জানালেন না কেন? আমি মোবাইল লোকেশন দেখে ঠিক ট্রেস করতাম। মোবাইলে রিং করছিলাম, সেটা ওর বাড়ির বাগানেই পড়েছিল। তোমাকে জানাইনি তার কারণ এমনিতেই ওই ছেলেটাকে ধরার পর চক্র রহস্য যেভাবে ফলাও করে টিভিতে বলেছিলে, তাতে খুনি খুব ভালো করেই বুঝে গেছে ওকে আমরা ধরে ফেলেছি। আর এরপর আবার তোমার সাহায্য চাইতে গেলে সে আরো সতর্ক হয়ে যাবে। আর 4টে লোককে শাস্তি দেওয়ার জন্য যে খুনি 20 বছর ধরে অপেক্ষা করে নিখুঁতভাবে প্ল্যান সাজাতে পারে, সে সতর্ক হয়ে গেলে তাকে ধরা ভজহরি ঘোষের পক্ষেও খুব মুশকিলের ব্যাপার। পিছন থেকে একটা বিশাল ট্রাক হর্ন বাজাতে বাজাতে ছুটে আসছে। এত বিভৎস হর্নের আওয়াজ কারো সহ্য হয় নাকি? ভজহরিবাবু আবার চেঁচিয়ে উঠলেন, এইভাবে কেউ হর্ন বাজায় নাকি? এত যে কিসের তারা বুঝি না বাবা। দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রাকটা। কুন্তলে সরে গিয়ে রাস্তা দেওয়া ছাড়া কোনো উপায় নেই, নইলে একেবারে উড়িয়ে দেবে। তীর বেগে কুন্তলদের গাড়িটা ছাড়িয়ে চলে গেল ট্রাকটা। তারপর সোজা লক্ষ্য নিল সামনে সাদা ইনোভাটাকে। এতক্ষণে বোধহয় ভজহরিবাবু কিছুটা আন্দাজ করতে পারল। কুন্তল, ট্রাকটাকে আটকাও। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেল। সাদা ইনোভাটাও রাস্তা ছেড়ে দিয়ে বাঁদিকে অনেকটা সরে গিয়েছিল।
কিন্তু ট্রাকটা সোজা ধেয়ে এলো সাদা ইনোভাটার দিকে। তারপর ধাক্কা মেরে সোজা গাড়িটাকে নিয়ে নেমে গেল পাশের খেতে। দুটো গাড়ির ধাক্কায় প্রবল বিস্ফোরণ হলো, তাও তাও করে আগুন জ্বলে উঠল। কুন্তল, ভজহরিবাবু আর নমিতা দেবী তিনজনেই নেমে এলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। একরাশ কালো ধোঁয়া ছাড়া আর কোথাও কিছু নেই। হাসপাতালে শুয়ে আছেন জ্ঞানী সিদ্ধেশ্বর মহারাজ ওরফে হরিনাথ ভট্টাচার্য। এখনও প্রেশার আপ ডাউন করছে, পালস রেট বেশ হাই, তবু আস্তে আস্তে সবটা সামলে উঠেছে। শরীরের ক্ষতগুলো নিয়মিত ড্রেসিংয়ে অনেকটা সামলে উঠেছে, তবে এখনও উঠে বসার তার ক্ষমতা নেই। বেডটা সামান্য একটু উঁচু করে দেওয়া হয়েছে। হরিনাথ বাবুর স্ত্রী কমলা দেবী মাথায় হাত দিয়ে বসে আছেন। ভজহরিবাবু বললেন, এবার আপনি বলতে পারেন হরিনাথ বাবু। খুব যদি অসুবিধা না হয় আপনার মুখ থেকেই সেদিনের কথাটা শুনলে ভালো হয়। একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলেন হরিনাথ বাবু ওরফে সিদ্ধেশ্বর মহারাজ। মেয়েটার নাম ছিল টুনটুনি। জন্ম থেকেই মেয়েটা বোবা আর কালা। আগে ওর মায়ের সাথে বসে ভিক্ষা করত। মা মারা যাওয়ার পর একাই বসতো মন্দিরের সামনে। মন্দিরের ভিড় কমে গেলে একেবারে মন্দির বন্ধ করার সময় একটা জবা ফুল আর একটা বেলপাতা নিয়ে এসে মন্দিরের সামনে দাঁড়াতো। আমি জবার ফুলটা মায়ের পায়ে ঠেকিয়ে প্রসাদ দিতাম ওকে। ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে একটু হেসেই চলে যেত। বেশ মিষ্টি দেখতে ছিল মেয়েটাকে। সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল। আমার শালা মানে আমার স্ত্রীর ভাই চন্দন এসছিল বিকেল বেলায়। সেদিন দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় আশেপাশে লোকজন তেমন ছিল না, মন্দিরেও কেউ ছিল না। তাই চন্দন আসার খবরটা পাড়ায় কেউ জানতো না। ছেলেটা বরাবরই দুশ্চরিত্রের। টুনটুনির ওপর যে ওর আগে থেকেই নজর ছিল আমরা কেউ সেটা বুঝতে পারিনি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় একটা কোঙানির আওয়াজে। মন্দিরের পেছনে বাগানের মধ্যে শয়তানটা টুনটুনিকে মেয়েটা তখন প্রায় বিবস্ত্রা, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। আমি সেদিন চন্দনকে উত্তম মধ্যম দিয়েছিলাম, কিন্তু মেয়েটাকে আর বাঁচাতে পারলাম না। অত রাতে ওই রকম একটা রক্তাক্ত মৃতদেহ নিয়ে কোথায় কি করব কিছুই মাথায় আসছিল না। তার উপর আমার স্ত্রীও ওর ভাইকে বাঁচানোর জন্য এমন কান্নাকাটি শুরু করলো যে আমার আর কিছু করার ছিল না। নিয়োগী বাবু আমাদের মন্দিরে প্রায়ই আসতেন। ওর সাথে যোগাযোগ করি। কিছু টাকা পয়সা নিয়েছিলেন, তবে আশ্বাস দিয়েছিলেন সব ঠিক হয়ে যাবে। ওই রাতেই চন্দনকে পাঠিয়ে দিই ওই বহরমপুরে, যাতে ওর এখানে আসার কথা কেউ না জানতে পারে। মেয়েটার লাশ আর অত তাড়াতাড়ি কোথাও সরানো সম্ভব হয়নি। তাই বাধ্য হই নিয়োগী বাবুর কথাতেই মন্দিরের প্রণামীর বাক্সে ঢুকিয়ে দিই। ঠিক ছিল, বাক্স ভর্তি হয়ে গেছে এই কথা বলেই সকাল হলেই বাক্সটা সরিয়ে দেব। কিন্তু এবার আমি বলছি হরিনাথ। খানিক রাগের সাথেই কথাটা বলে ওঠেন ভজহরিবাবু। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী নমিতা দেবী তার কাঁধে হাত রাখে। ভজহরিবাবু একটু শান্ত হয়ে বলে ওঠেন, ক্ষমা করবেন হরিনাথ বাবু আমার আচরণের জন্য। আপনি অনেকক্ষণ এক নাগাড়ে বলে গেছেন। বেশি কথা বললে আবার আপনার প্রেশার বেড়ে যেতে পারে। একটা মন্দির, তাকে ঘিরে বেশ অনেকগুলো মানুষ। এখানে আপনি আপনার পরিবার যেমন আছে তেমন আছে টুনটুনি আর গোবিন্দ। গোবিন্দ রিক্সা চালাতো। 16-17 বছরের ছেলে। টুনটুনিকে দিদি বলে ডাকতো। ছেলেটা অনাথ।
সকালে স্কুলে পড়াশোনা করত আর বিকেলের পর রিক্সা চালাতো। কাশীপুরের সেই মন্দিরের আশেপাশে একটু খোঁজ নিলেই দেখা যাবে লোকজন টুনটুনি আর গোবিন্দকে বেশ মনে রেখেছে। সেদিন ভোরের দিকে টুনটুনিকে কোথাও খুঁজে না পেয়ে গোবিন্দই প্রণামী বাক্স ভেঙে মেয়েটাকে উদ্ধার করে। চন্দনের নজর যে টুনটুনির দিকে আছে সেটা গোবিন্দ জানত। এর আগে সে বেশ কয়েকবার টুনটুনিকে চন্দনের হাত থেকে বাঁচিয়েছিল। সেদিন চন্দন যে এসেছিল সেটা আর কেউ না জানলেও গোবিন্দ জানত, কারণ সেই স্টেশন থেকে তাকে নিয়ে আসে। ভোরবেলা গোবিন্দর দেখা নেই, ওদিকে টুনটুনিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই হিসেব মেলাতে দেরি হয়নি গোবিন্দর। এরপরেও কোর্ট কেস চলার সময় গোবিন্দ বহুবার চন্দনের নাম তোলে, তাকে একবার নিয়ে আসার কথা বলে। টুনটুনি মার্ডার কেসের ফাইল ঘাঁটলেই সেটা জানা যায়। তবে তখনকার দুধে উকিল রমাকান্ত চৌধুরী, চন্দন তখন বহরমপুরেই ছিল, তার 1000টা প্রমাণ দিয়ে সিমেন্ট টেস্ট করাননি। কেসটা একান্তই দায় সারাভাবে সারা হয়। হরিনাথ বাবু স্বাভাবিকভাবেই ছাড়া পেয়ে যান আর চন্দনের নামই ওঠে না ওই কেসে। তারপর সময় চলতে থাকে। হরিনাথ বাবু প্রায়শ্চিত্ত করতে স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে সন্ন্যাস নেন। নতুন আস্তানা খুলে বসে, নতুন নাম, নতুন সব কিছু। ওদিকে গোবিন্দ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়। সেও নাম পরিবর্তন করে সায়ন্তন হাজরা হয়। পড়াশোনা করে, প্রফেসর হয়, রিসার্চ করে, কিন্তু মনের মধ্যে সেই 20 বছর আগের ঘটে যাওয়া নৃশংস হত্যা লীলা ভুলতে পারে না। শুধু চন্দন নয়, এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষকে শাস্তি দিতে চেয়েছিল সে, এবং ঠিক কেন এদের শাস্তি প্রয়োজন সেই জন্যই এই চক্র রহস্য। নমিতা দেবী আবার আজকে গাড়ি চালাচ্ছেন। হসপিটাল থেকে কুন্তলের গাড়িতেই আবার শোভা বাজারের দিকে বাড়ি ফিরছেন ওরা। ঠিক সেই সময় কুন্তলের মোবাইলটা আবার বেজে উঠল। খানিকটা কথা বলার পরেই কুন্তল কেমন যেন অসহায়ের মতন তাকালেন ভজহরিবাবুর দিকে। কুন্তলের ওই দৃষ্টি দেখেই ভজহরিবাবু ঘেন্নায় মুখ বেঁকিয়ে বললেন, ধের ভাল লাগে না, বিরক্তিকর। একটা খুনের কিনারা করতে করতেই আবার একটা খুন। শুনছিলেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে চক্র রহস্য। ফিরবে কিংবদন্তি আবার একটি উপস্থাপনা নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।